এই সংসদ সকল মানবাধিকার বিরোধী যুদ্ধাপরাধ, জুলাই গণহত্যা ইত্যাদি অপরাধের বিচারিক কার্যক্রম আদালত হতে সরাসরি গণমাধ্যমে প্রচার করা সমর্থন করে। আমি এবং আমার দল এর বিরুদ্ধে অবস্থান করছি। আসামির অধিকার এবং গোপনীয়তা নষ্ট, প্রতিক্রিয়া এবং উত্তেজনা, অপরাধী ব্যক্তিদের সামাজিক কলঙ্ক, প্রচার এবং নাটকীয়তা, আলোচনা ও বিশ্লেষণের গুণগত মানের ক্ষতি। যখন আমাদের টিভি চ্যানেলগুলো এমন কোনো মানুষ থেকে সাক্ষী গ্রহণ করে, রেয়ার যেই মানুষগুলো যার প্রাণের ঝুঁকি রয়েছে, সে সকল মানুষগুলোকে ফেস কিন্তু ব্লার করে দেয়। তারা ফেস ব্লারটিকে সরিয়ে দিয়ে তারপর নিজের চেহারাটিকে প্রকাশ করে, তাহলে সে এক্ষেত্রে কি করবে? তাছাড়া মানুষে কিন্তু একটা ফেস কাট রয়েছে এবং মানুষে কিন্তু একটা ভয়েস টোন রয়েছে, যেগুলো দ্বারা কিন্তু মানুষকে আসলে আইডেন্টিফাই করা যায়। একটি পক্ষ জাজকে বললেন যে আপনাকে আমরা ঘুষ দিচ্ছি, আপনারা আমাদের পক্ষকে জিতিয়ে দিবেন। নাৎসি জার্মানির যুদ্ধাপরাধীদের বিচার নুরামবার্গের ট্রায়ালে অনুষ্ঠিত হয়। এটি ছিল ইতিহাসের প্রথমবার যখন আদালতের কার্যক্রম গণমাধ্যমে সরাসরি প্রকাশ করা হয়েছে। ধর্ষিত একটা মেয়ের ঘটনা যদি আমি সকলের সামনে তুলে ধরি, সেই সমাজে কি আসলে কি সেই মেয়েটার বিবাহ হবে? তাদের হুইপের সাথে তাদের পিএম এবং ডিপিএমের কোনো মিল নেই। পিএম বলেছেন যে আমরা সকল মানবাধিকার বিরোধী মামলা আমরা দেখাবো, কিন্তু তাদের যে হুইপ সে এসে বলেছে আমরা শুধুমাত্র কিছু নির্দিষ্ট মামলা দেখাবো। মাননীয় স্পিকার, আজকে আমি শুরুতেই আমাদের আজকে সংসদে যে বিষয়টি উত্থাপিত হয়েছে সেটি বলতে চাই। বিষয়টি হলো এই সংসদ সকল মানবাধিকার বিরোধী যুদ্ধাপরাধ, জুলাই গণহত্যা ইত্যাদি অপরাধের বিচারিক কার্যক্রম আদালত হতে সরাসরি গণমাধ্যমে প্রচার করা সমর্থন করে। আমি শুরুতেই আজকের আমাদের এই প্রস্তাবটি সংজ্ঞায়নে চলে যাচ্ছি। মানবাধিকার বিরোধী অপরাধ বলতে এমন অপরাধগুলোকে বোঝায় যা মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত রূপ এবং আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। এগুলো সাধারণত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং ব্যক্তির মৌলিক অধিকার, মর্যাদা এবং নিরাপত্তাকে চরমভাবে ক্ষুণ্ণ করে। মানবাধিকার বিরোধী অপরাধের মধ্যে প্রধান দুটো অপরাধ হলো যুদ্ধাপরাধ এবং গণহত্যা। যুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধের নিয়ম এবং মানবিক আইন লঙ্ঘন করলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। উদাহরণস্বরূপ বলা যায় বেসামরিক লোকদের হত্যা বা নির্যাতন, যুদ্ধবন্দীদের সাথে অমানবিক আচরণ, হাসপাতাল, স্কুল বা ধর্মীয় স্থাপনায় হামলা করা। এরপর আসি গণহত্যা বলতে আমরা আসলে কি বুঝি। গণহত্যা হলো কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম, বর্ণ বা গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংগঠিত অপরাধ। এবার আসি আমাদের আজকের প্রস্তাবটি অন্যতম কিওয়ার্ড জুলাই গণহত্যা। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত জুলাই বিপ্লব একটি উল্লেখযোগ্য গণ আন্দোলন হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। এই আন্দোলন মূলত ছাত্রদের নেতৃত্বে শুরু হলেও তা দ্রুতই তার সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলনের সময় সরকারি বাহিনীর ক্ষমতাসীন দলে ছাত্র সংগঠনের সহিংসায় হামলায় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই সহিংসতায় 708 জন নিহত হন। তবে আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় 1423 জন, যা জুলাই গণহত্যা নামেও পরিচিত। এরপর আসি আমরা মূলত বিচারিক কার্যক্রম বলতে কি বুঝে থাকি। বিচারিক কার্যক্রম বলতে আদালতের মাধ্যমে আইন অনুসারে অপরাধ, বিরোধ বা দাবির নিষ্পত্তি প্রক্রিয়াকে বোঝায়। এটি আইন প্রয়োগ, বিচার প্রদান এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। বিচারিক কার্যক্রম বলতে সাধারণত আদালত, বিচারক, আইনজীবী, রায়, সাক্ষ্য প্রমাণ এবং সংশ্লিষ্ট পক্ষের মধ্যে পরিচালিত হয়। আমাদের আজকের এই প্রস্তাবটি অন্যতম আরও একটি কি পয়েন্ট হলো গণমাধ্যম। গণমাধ্যম বলতে এমন সমস্ত মাধ্যম বা যোগাযোগ ব্যবস্থাকে বোঝায় যা বৃহৎ সংখ্যক মানুষের কাছে তথ্য, বার্তা, সংবাদ, বিনোদন বা শিক্ষা দ্রুত এবং সহজে পৌঁছে দিতে পারে। অর্থাৎ আজকের আমাদের সংসদে উত্থাপিত বিষয়টিকে পুরোপুরিভাবে সংজ্ঞায়ন করলে দাঁড়ায় মানবতার বিপক্ষে যে সকল গুরুতর অপরাধ যেমন যুদ্ধাপরাধ এবং গণহত্যা, জুলাই বিপ্লবের মতো গণহত্যা অপরাধ সংগঠিত হয়েছে বা হবে বা হয়, সেগুলোর বিচার কার্য আদালত হতে সরাসরি গণমাধ্যমে প্রচার করাকে এই সংসদ সমর্থন করে। আর আমাদের আজকের এই বিতর্কটি বাংলাদেশের প্রেক্ষাপটে অনুযায়ী সংসদে উত্থাপিত হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের আজকের বিষয়টিকে যদি আমরা আরও একবার লক্ষ্য করি তাহলে দেখা যাবে আমাদের সংসদ বিষয়টিকে উত্থাপিত বিষয়টিকে কিন্তু সমর্থন করছে, অর্থাৎ ইট ক্যান বি। কিন্তু এটা আবার অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যেতে পারে। আর আমরা এখানে গণমাধ্যমের কন্ডিশন হিসেবে অনেক কিছুই রাখতে পারি। এর মধ্যে যেমন রয়েছে বিটিভি বা বাংলাদেশ বেতার কেন্দ্র। আচ্ছা, আমরা এখানে বিটিভি বা বাংলাদেশ বেতার কেন্দ্রকে কেন রাখছি? কেননা আমরা যে কোনো সরকারি কার্যক্রম, আদালত কিন্তু আমাদের একটি দেশের একটি জাতির সরকারি স্থাপনা, সেখানে কিন্তু আমরা মূলত বিটিভি বা বাংলাদেশ বেতার কেন্দ্র যেগুলো আমাদের জাতীয় চ্যানেল বা গণমাধ্যম হিসেবে পরিচিত, সেগুলো কিন্তু আমরা আমাদের সুযোগ করে দিতে পারি জনসাধারণের মাধ্যমে প্রচার করার জন্য। মাননীয় স্পিকার, আমরা যেহেতু এখানে জুলাই গণহত্যাও চলে এসেছে, তাই আমরা একটু পিছনে যাই। জামাত ইসলাম সহ আরও যেগুলো বিতর্কিত
মানুষ বা ব্যক্তিবর্গ হয়েছিল সেগুলো কিন্তু আমরা জানি না যে ঠিক কোন কারণে কোন যুক্তি প্রমাণের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু মাননীয় স্পিকার, এগুলো যদি সরাসরি গণমাধ্যমে প্রচার করা হতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারতাম যে কীভাবে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, কিভাবে এখানে অনেক কিছুই হয়। আমরা কিন্তু বুঝতে পারি যে এখানে অনেক আমাদের যে ফাঁসি সহ আরও বিভিন্ন রায় প্রদান, সাক্ষ্য প্রমাণ হয়, এগুলো কিন্তু আমরা অনেকেই কিন্তু আমরা দেখে থাকি। মাননীয় স্পিকার, যে একটি পক্ষ জাজকে বললেন যে আপনাকে আমরা ঘুষ দিচ্ছি, আপনারা আমাদের পক্ষকে জিতিয়ে দিবেন, কিন্তু মাননীয় স্পিকার এখানে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাজকে ঘুষ দেওয়ার পরে তারা খালি ওই যাদের থেকে টাকা পেয়েছে তারাই খালি বলে যান যে হ্যাঁ হ্যাঁ আপনি বলুন, আপনি বলুন। পরের পক্ষকে বলে না 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 আপনি বসুন, আপনি বসুন, আমরা পরে শুনছি আপনার কথা। এভাবে যে একটি ন্যায় বিচারের যে পার্থক্যটা বা বৈষম্যটা হয় সেগুলো কিন্তু আমরা মূলত দেখতে পাই না প্রত্যক্ষভাবে, কিন্তু গণমাধ্যমে প্রচারের মাধ্যমে সেগুলো খুব সহজেই আমরা দেখতে পাই। আর আমরা কিন্তু জনগণ দেশের অন্যতম একটি স্থাপনা, আমরা এখানে বুঝতে পারি যে আমরা জনগণই দেশের অন্যতম উপাদান। তার মানে যখন আমরা স্টেক হোল্ডার, নর্মাল পিপল, যখন আমরা দেশের জাতিগত সমস্যাগুলো দেখতে চাই তখন কিন্তু গণমাধ্যমের মাধ্যমে সেগুলো অবশ্যই দেখতে পারি। বর্তমানে আরও যে সকল রুমার ছড়িয়ে থাকে বা প্রোপাগান্ডা ছড়িয়ে থাকে সেগুলো কিন্তু আমরা মূলত এই গণমাধ্যমের মাধ্যমে দেখতে পাই। অর্থাৎ আজকে আমি সবশেষে বলতে চাই, আমাদের আজকে যে সংসদীয় বিষয়টি উত্থাপিত হয়েছে সেগুলো যেন যথাযথভাবে গৃহীত হয়। ধন্যবাদ সবাইকে। প্রস্তাবটি উত্থাপন করার জন্য যে বিষয়টি নিয়ে বিতর্ক চলছে, বাংলাদেশে 2013 সালের যুদ্ধাপরাধের বিচার করে যে ফাঁসি বা বিভিন্ন ধরনের শাস্তিগুলো ঘোষণা করা হয়েছিল, সেই বিচার কার্যক্রম নিয়ে বাংলাদেশে অনেক প্রশ্ন রয়েছে। সেই বিতর্কগুলো হতো না বা এত বেশি হতো না যদি তা গণমাধ্যমে প্রচার করা হতো বা মানুষ জানতে পারতো, এবং সেই ক্ষেত্রে স্বচ্ছতা আরও বেশি নিশ্চিত হতো, এমন আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সেই প্রেক্ষাপট থেকে তিনি আজকের এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। এই পর্যায়ে আমরা বক্তব্য শুনব মাননীয় বিরোধী দলীয় নেতা। স্পিকার এবং ধন্যবাদ সকলকে। আজকের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি হলো এই সংসদ সকল মানবাধিকার বিরোধী, যুদ্ধাপরাধ, জুলাই গণহত্যা ইত্যাদি অপরাধের বিচারিক কার্যক্রম আদালত হতে সরাসরি গণমাধ্যমে প্রচার করা সমর্থন করে। আমি এবং আমার দল এর বিরুদ্ধে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমাদের সরকারি দল কর্তৃক যে সংজ্ঞায়নটি করা হয়েছে, এই সংসদ বাংলাদেশ সংসদ, এবং মানবাধিকার বিরোধী কাজ হলো মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে তার বিরুদ্ধে যে সকল কাজ, অর্থাৎ যুদ্ধাপরাধ, জুলাই গণহত্যা এছাড়াও বিভিন্ন ধরনের মানব অধিকার বিরোধী কাজ, এখানে ইত্যাদি শব্দ দ্বারা বিভিন্ন ধরনের মানব অধিকার বিরোধী কাজের কথা বলা হয়েছে। এর মধ্যে কিন্তু ধর্ষণ, গণহত্যা, দাসত্ব, বৈষম্য, বাকস্বাধীনতার দমন, জোরপূর্বক গুম ইত্যাদি এর অন্তর্ভুক্ত হয়। তাদের যুক্তি মূলত হচ্ছে তারা গণমাধ্যমে সরাসরি আদালত থেকে বিচার কার্যটি পরিচালনার মাধ্যমে স্বচ্ছতা নির্ভর করতে চাচ্ছি। আমরা যে কারণে এর সমর্থন করছি না সে পয়েন্টগুলো হলো বিচারের স্বচ্ছতা, নিরপেক্ষতা হুমকির মুখে পড়া, আসামির অধিকার এবং গোপনীয়তা নষ্ট, প্রতিক্রিয়া এবং উত্তেজনা, অপরাধী ব্যক্তিদের সামাজিক কলঙ্ক, প্রচার এবং নাটকীয়তা, আলোচনা ও বিশ্লেষণের গুণগত মানের ক্ষতি, সংবেদনশীল তথ্যের অপব্যবহার, ক্রিমিনালদের সতর্কতা বৃদ্ধি এবং জুডিশিয়াল প্রক্রিয়ার ভুল ব্যাখ্যা। দেখুন মাননীয় স্পিকার, আজকে আমরা আদালত থেকে সরাসরি গণমাধ্যমে বিচার কার্য প্রকাশ করার কেন বিরোধিতা করছি? আমরা যদি আজকে বিচার কার্যটি সরাসরি গণমাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ এইখানে মোশনটিতে বলা হয়েছে আদালত থেকে যে বিচার কার্যটি হবে, অর্থাৎ সেখানে গণমাধ্যম সরাসরি অর্থাৎ লাইভ টেলিকাস্ট করবে। দেখুন মাননীয় স্পিকার, যখন কোনো একটি বিচার কার্য হয় সেখানে কিন্তু সাক্ষী নামে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, এবং আমরা সকলেই জানি যে সাক্ষীকে কিন্তু গোপনে রাখা হয় যাতে সাক্ষীর নিজের প্রাণের ঝুঁকি কিংবা অন্য কোনো সমস্যায় পড়তে না হয়। কিন্তু যখন আমরা এটা লাইভ টেলিকাস্ট করব, অর্থাৎ আমরা সরাসরি গণমাধ্যমে সারা দেশের কাছে সেই সাক্ষীকে প্রকাশ করে তুলব, সেখানে কিন্তু অপরাধীরা সেই সাক্ষীকে দেখবে, সেই সাক্ষীর প্রাণের একটি ঝুঁকি আছে মাননীয় স্পিকার, যেটা আমাদের সরকারি দল একদমই চিন্তা করেননি। দেখুন মাননীয় স্পিকার, যখন আমরা আমাদের একজন সাক্ষীকে আমরা যদি আমাদের সাক্ষীর নিরাপত্তা না দিতে পারি, সেখানে কেউ আমাদের বিচার ব্যবস্থায় সাক্ষী হতে চাবে না এবং কেউ তার প্রাণের ঝুঁকি নিয়ে সে বিচার ব্যবস্থায় আসবেও না। সেখানে আমাদের বিচার ব্যবস্থাটা আসলে নষ্ট হয়ে যাবে। আসামির অধিকার এবং গোপনীয়তা,
দেখুন মাননীয় স্পিকার, মানবাধিকার বিরোধীর আমি বিভিন্ন ধরনের কথা বলেছি। মানবাধিকার বিরোধী কাজের মধ্যে কিন্তু দাসত্ব, বৈষম্য, বাক স্বাধীনতা, জোরপূর্বক বিভিন্ন ধরনের শাস্তি পড়ে এবং সে সকল শাস্তির একটি মেয়াদ রয়েছে। হত্যা ছাড়াও কিন্তু আমাদের বিচার ব্যবস্থায় নানা ধরনের শাস্তি রয়েছে। হত্যা ছাড়া আমরা বিভিন্ন যাবতীয় যে কয়েক বছরের জেল কিংবা এই ধরনের শাস্তি যখন রয়েছে, আর আপনি যখন একটি দোষীকে সরাসরি তার প্রকাশটা আপনি গণমাধ্যমে সরাসরি করছেন, সেই জায়গায় কিন্তু সেই সাক্ষীর একটি মানসিক ধরনের অবক্ষয় থাকবে যখন সে মুক্ত হবে। দেখুন মাননীয় স্পিকার, প্রত্যেকটি মানুষকে শাস্তি দেওয়া হয় যাতে সে তার পরবর্তীতে সে ভুলগুলো না করে। কিন্তু মাননীয় স্পিকার, আপনার যতটুকু দোষ করেছেন তার জন্য সংবিধান আপনাকে শাস্তি দিচ্ছে, কিন্তু গণমাধ্যমে প্রচারের পর দেশের মানুষ এবং আপনার সমাজ যখন আপনার উপরে এক ধরনের প্রভাব সৃষ্টি করবে, সেটা কিন্তু আপনার দোষের চেয়েও আপনাকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি, যেহেতু এই মোশনটি বাংলাদেশের উপর নির্ভর করে হচ্ছে, বাংলাদেশের মানুষ অনেক আবেগপ্রিয় একটি মানুষ, আবেগপ্রবণ মানুষ, তারা সহজে আবেগপ্রবণ হয়ে পড়ে। যখন সরাসরি আমরা একটি বিচার কার্য সরাসরি আমরা প্রকাশ করছি, তখন কিন্তু সেই অপরাধীর প্রতি মানুষদের আস্থাটা, মানুষদের সে আবেগের জায়গা থেকে তারা দেশে বিভিন্ন ধরনের উত্তেজনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা যদি জুলাই গণহত্যা ধরি, বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক ধরনের বিশৃঙ্খলা চলমান। এখন সেই পর্যায়ে যদি আমরা জুলাই গণহত্যার বিষয়গুলো সরাসরি গণমাধ্যমের সরাসরি গণমাধ্যমে প্রকাশ করি, সেখানে কিন্তু দেশের পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে উঠবে, যেটা আমাদের সকলেরই কাম্য নয়। এবং দেখুন মাননীয় স্পিকার, আজকে যখন আমরা সরাসরি প্রচার করব, সেখানে গণমাধ্যম একটি অনেক বড় ভূমিকা পালন করে, আর প্রত্যেকটি চ্যানেলেরই নিজেদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তারা 15 সেকেন্ড চেয়ে নিচ্ছি। প্রত্যেকটি চ্যানেল তাদের চ্যানেলের সৌন্দর্যতা এবং তাদের চ্যানেলের পপুলারিটি বাড়ানোর চেষ্টা করে, তার জন্য তারা নানা ধরনের বিকৃতি করবে কিংবা নানা ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে। তার জন্য আমরা এর প্রস্তাবটি সমর্থন করি না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। তো অসংখ্য ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে। মাননীয় বিরোধী দলীয় নেতা বেশ কয়েকটি জায়গা থেকে তার স্ট্যান্ড সংসদে উপস্থাপন করে গেছেন। তো আমরা এখন আইনমন্ত্রীর কথা শুনবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দিচ্ছি। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের মধ্যে আমরা যে প্রেক্ষাপটটা থেকে বিতর্ক করছি সেটা বাংলাদেশ, এবং বাংলাদেশ প্রেক্ষাপট থেকে যখন বিতর্ক করি তখন আমার বাংলাদেশের মধ্যে পূর্বে যত ইতিহাসে আমি ঘাঁটি বা পূর্বে কী কী ঘটেছে সে সকল বিষয় নিয়ে আমার ধারণা থাকতে হবে। কিন্তু এর আগে মাননীয় স্পিকার, আমাদের অপোনেন্ট টিমের যখন এসে বলা যায় যারা সাক্ষীর প্রার্থীর ঝুঁকি বাড়বে বা চ্যানেলের পপুলারিটিগুলো বাড়বে, এগুলো আসলে আমাদের বাংলাদেশে বা রিয়েল লাইফে কতটুকু ওয়ার্কআপ করে সেটা আমাদের বুঝতে হবে। আপনি যখন সাক্ষীর প্রার্থীর ঝুঁকির কথাটা বলেন, তখন আপনার বুঝতে হবে আপনার নতুন ব্যবস্থাপনাটা শুধুই আপনাকে জাস্ট একটা নীতির মধ্য দিয়ে দেওয়া হয় না। আমার যখন পিএম এসে বলে গিয়েছে যে আপনার একটি ব্যবস্থাপনা দেওয়া হবে এবং ব্যবস্থাপনার মধ্যে খুব সাধারণভাবে আমরা সমর্থন করি যে আদালত থেকে সরাসরি বিচার কার্য প্রচার করা হবে, ঠিক তখন আমাদের মাথায় বিবেচনা রাখতে হবে এই ব্যবস্থাপনাটা কীরকম। আমাদের যখন যে কোনো ধরনের সাক্ষী গ্রহণ বা যখন আমাদের টিভি চ্যানেলগুলো এমন কোনো মানুষ থেকে সাক্ষী গ্রহণ করে, রেয়ার যেই মানুষগুলো যার প্রাণের ঝুঁকি রয়েছে, সে সকল মানুষগুলোকে ফেস কিন্তু ব্লার করে দেয়। সো এই সকল যে ব্যবস্থাপনাগুলো, এই সকল ব্যবস্থাপনা আলাদা করে তুলতে হয় না। এই সকল ব্যবস্থাপনাগুলো আমরা যখন নীতির চর্চা করব তখন ঠিকভাবে হয়ে যাবে, এবং এই সকল ব্যবস্থাপনাটা একটা নতুন বাংলাদেশের সৃষ্টি করবে, নতুন নীতিমালার সৃষ্টি করে। এরপরে মাননীয় স্পিকার, তারা যখন চ্যানেলের পপুলারিটিগুলোর কথা বলে যায় তখন আমার তাহলে বলতে হয় মাননীয় স্পিকার, তাহলে তারা পিএম এর কথাটা শুনে আমার পিএম একদম স্পেসিফিক্যালি বলে গেছে যে আসলে গণমাধ্যম বলতে আমরা স্পেসিফিক্যালি গণমাধ্যম দিব, যেমন তিনি ভিডিওর কথা বলে গেছেন। এখানে চ্যানেল পপুলারিটির বিষয়টা আসে না আসলে, কারণ জাতীয় সংসদ বা অন্যান্য যে সকল সংসদ রয়েছে, দুঃখিত, বাংলাদেশের মধ্যে যে জাতীয় সংসদ রয়েছে, এই সংসদের মধ্যে দেখা যায় যে বিটিভি ব্যতীত অন্য কোনো চ্যানেল সেখানে অ্যালাউ করা হয় না। সো এই বিটিভি কিন্তু অন্যান্য চ্যানেলগুলো এখান থেকে সম্প্রচার করা হয়। সো আমি যখন বলছি একটা পার্টিকুলার চ্যানেল থেকে প্রচার করা হবে, এখানে পপুলারিটির বিষয়টা আসে না, কারণ এখানে প্রতিযোগিতা নেই। এরপর মাননীয় স্পিকার, যে বিষয়টা আমাদের আসছে মাননীয় স্পিকার, আমার পিএম যখন বলে গেছে যে সর্বশেষ প্রেক্ষাপটে বাংলাদেশ কী কী ঘটেছে সেখানে আমাদের বিবেচনা করতে হয়। এখন আমাদেরকে বুঝতে হবে যে সেই সময় যখন দেলোয়ার হোসেন সাঈদীর মতো ব্যক্তিবর্গকে যখন ফাঁসির আদেশ দেওয়া হয়, সেই বিষয়গুলো কেন বিতর্কিত হয় বাংলাদেশের ক্ষেত্রে। প্রকৃতপক্ষে যদি সেই সকল বিষয়গুলো আদালতগুলা যদি সম্পূর্ণভাবে গণমাধ্যমে প্রচার করা হতো, তবে কি আদৌ এই সকল বিষয়গুলো বিতর্কিত হতো, সেটাই প্রশ্ন থেকে যায়। এরপরে মাননীয় স্পিকার, তারেক রহমানের মধ্যে ব্যক্তিবর্গ, পূর্বে দেখা গেছে যে এই সকল বিষয় সম্পর্কে মামলা অহরহ দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই সকল
মামলা থেকে ধীরে ধীরে তারেক রহমান বা আমাদের যে মাননীয় সম্মানিত তারেক রহমান যিনি আছেন তিনি হচ্ছেন আস্তে আস্তে এই সকল মামলা থেকে নিষ্পত্তি পেয়ে যাচ্ছে। তো আসলে যদি নির্দোষ হন এই সকল বিষয়গুলো যদি আমি গণমাধ্যমে প্রচার করি তাহলে হচ্ছে এই বিষয়টা সকল মানুষের কাছে আরও বেশি ফেয়ার হয়। এই বিষয়গুলো ফেয়ার যদি আমার মানুষের কাছে আমি দিতে পারি তাহলে হচ্ছে নির্বাচনের প্রতি মানুষ আরও বেশি চাষতে পারে। এরপরে যখন মানুষ স্পিকার একটা মানুষ একটা নাগরিক হিসেবে আপনার জাতি বিরোধী একজন ক্রিমিনালকে আপনি কোর্টে উঠাবেন। আমি একজন নারী, খুব সাধারণভাবে একজন নারী যদি একজন নারীকে নির্যাতন করা হলে দেখা যায় যে একজন নারী নির্যাতনকারী এবং যাকে নির্যাতন করা হয়েছে সেই দুই জায়গার ভিকটিমকে বা দুই জায়গার মানুষগুলোকে রোল প্লে করে আমাদের আদালতের মধ্যে, কিন্তু যখন একজন জাতির বিরোধী জাতির জন্য যিনি ক্রিমিনাল সেই মানুষটাকে কি কখনো আমরা সকল মানুষ এসে কি আদালতে হাজির হতে পারি? সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আমাদের সাধারণ মানুষগুলো যারা হচ্ছে জাতির বিরোধী কার্যক্রম করে সেই সকল অপরাধীদের আমাদের রাইটস আছে আদালতে আমাদের আদালত কার্যক্রমগুলো দেখার জন্য। এরপরে মাননীয় স্পিকার আমরা যদি আসলে এখানে নজরদারির গুরুত্বটা বুঝাই, আসলে এখানে সাধারণ মানুষজন আছে, এখানে নজরদারির গুরুত্বটা কতটুকু? বাংলাদেশে 63টা জেলায় বোমা হামলার কথা আমরা সকলেই জানি। নজরদারির গুরুত্ব আছে বলে 63টা জেলায় বোমা হামলার মতো ঘটনা বাংলাদেশে ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনা, এবং মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে নজরদারির জন্য উৎকৃষ্ট একটি উদাহরণ। এরপরে মাননীয় স্পিকার গণমাধ্যম কতটুকু সেফ এই বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিনা হচ্ছে আমার পিএম আসলে বোঝানোর চেষ্টা করেছে। আমরা যখন গণমাধ্যম বর্তমান জেনারেশন রিউমার প্রোপাগান্ডা বিষয়গুলো যখন অহরহ ছড়াচ্ছে তখন আমাদেরকে বুঝতে হবে যে এই সকল যখন আমি বিচারিক কার্যক্রম সম্পূর্ণরূপে আমি লাইভ ব্রডকাস্ট করছি তখন হচ্ছে মানুষের বিশ্বাসটা আসে, তখন এই রিউমার ব্রডকাস্ট থেকে সম্পূর্ণরূপে মানুষের একটা আশ্বাসটা জেগে ওঠে। এক্সাম্পল হিসেবে মাননীয় স্পিকার বর্তমানে দীপ্তি চৌধুরী আমরা সকলে জানি, তাকে দেখা যাচ্ছে যে তিনি হচ্ছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই বিষয়টা নিয়ে একটা কনস্পিরেসি বা এক ধরনের হচ্ছে সমস্যার সৃষ্টি হয়েছে। সো এই বিষয়টা বা এই কন্ট্রোভার্সিটা আসলে কেন সৃষ্টি হয়েছে? প্রথমত তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এবং সকলে এসে বলে যে আসলে তার মুক্তিযোদ্ধা পরিবারে তার বাবা কখনোই কোনো মুক্তিযোদ্ধা ছিল না। সর্বশেষ এসে দেখা যায় যমুনা টিভির টকশোতে এসে তিনি এই বিষয়টি সম্পূর্ণরূপে ক্লিয়ার করেন যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলা হয়েছিল। এবং আসলে মাননীয় স্পিকার আসলে এর মাধ্যমে বোঝা যায় যে গণমাধ্যমে সরাসরি প্রচার করলে এর গুরুত্ব কতটুকু থাকে। আমরা কোনো সোশ্যাল মিডিয়া বা এর মাধ্যমে বলছি না, আমরা একটা স্পেসিফিক গণমাধ্যমকে বলছি, এবং এর মাধ্যমে আমরা আসলে চাই একটি এমন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে হচ্ছে আমাদের আদালত কার্যক্রমটি আরও সুন্দর হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আজকের এই ছায়া সংসদের মাননীয় আইনমন্ত্রীকে। যুদ্ধ অপরাধের মতো ঘটনাগুলোর সঙ্গে যারা জড়িত থাকেন তাদের বিচারিক যে প্রক্রিয়াটি সেটি আদালত থেকে সরাসরি সম্প্রচার করা উচিত কি উচিত নয় সেটি নিয়ে বিতর্ক চলছে। মাননীয় বিরোধী দলীয় উপনেতার কাছ থেকে তার যুক্তিগুলো আমরা শুনে নেব। মাননীয় স্পিকার দেখুন, আজকে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে না আজকে আমাদের বিতর্কের বিষয়টি কি। আজকে যদি আমরা সর্বপ্রথম খেয়াল করি আমাদের আজকে বিতর্কের বিষয়টি কি, তাহলে আমরা দেখতে পারবো যে না আজকের বিতর্কের বিষয় হলো এই সংসদ সকল মানবাধিকার বিরোধী অপরাধের বিচার কার্যক্রম অনলাইনে গণমাধ্যমে প্রচার করা সমর্থন করে। আমি এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। সর্বপ্রথম আমি আমার সরকারি দলীয় প্রথম বক্তাকে কিছু ভুল ধরে দিতে চাই। আমার সরকারি দলীয় প্রথম বক্তা সর্বপ্রথম যে কথাটা বলে গেলেন সেটা হলো তিনি সর্বপ্রথম এটা বলে গেলেন যে না আমরা যদি কোনো বিচার কার্যক্রম আমরা জনগণকে দেখি তাহলে একটা জনগণ কিন্তু কখনোই জানে না যে বিচার কার্যক্রমের মধ্যে আসলে কি হয়ে থাকে। সেই পরিপ্রেক্ষিতে আমি আসলে বলতে চাই না জনগণ কিন্তু আদতেও জানে না যে জুডিশিয়াল প্রক্রিয়াটা কি। একটা জনগণকে যখন বিচার কার্যক্রমের বিভিন্ন প্রক্রিয়াটাকে দেখানো হবে তখন কিন্তু জনগণের অনেক কিছু তিনি বুঝতে পারবেন না, এবং তিনি হয়তো অনেক কিছু তার মাথা দিয়ে নিতে পারবেন না। তার হয়তো নিজের মন মানসিকতার মাধ্যমে যে জিনিসটা বেশি গ্রহণযোগ্যতা পাবে তিনি কিন্তু সেই জিনিসটাই বেশি গ্রহণযোগ্যতা তার মনের মধ্যে দিবেন, এবং তিনি কিন্তু তাকে কিন্তু আসলে অপরাধ যোগ্য শাস্তি হিসেবে গ্রহণ করবেন। তাছাড়া মাননীয় স্পিকার আজকে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো আজকে আমার সরকার দলীয় প্রথম বক্তা বলে গেলেন যে না তারা আজকে শুধুমাত্র এই যে বিষয়টি রয়েছে কিংবা যারা গণমাধ্যমে শুধুমাত্র বিটিভি দ্বারা প্রচার করবে। তো আজকে যদি বিটিভি দ্বারা যদি প্রচার করা হয়, এবং আমার সরকার দলীয় দ্বিতীয় বক্তা বলে গেলেন যে না বিটিভি দ্বারা যদি সাক্ষীকে যদি প্রচার করা হয় তাহলে তার ফেসটি ব্লার করে দেওয়া হবে, কিংবা এই পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি যে না এমন কোনো মাফিয়া যদি থাকে যে তার বিভিন্ন রকমের সাঙ্গপাঙ্গ রয়েছে যারা হ্যাকারের মাধ্যমে তারা ফেস ব্লারটিকে সরিয়ে দিয়ে তারপর নিজের চেহারাটিকে প্রকাশ করে, তাহলে সেই ক্ষেত্রে কি করবে? তাছাড়া মানুষের কিন্তু একটা ফেস কাট রয়েছে এবং মানুষের কিন্তু একটা ভয়েস টোন রয়েছে যেগুলো দ্বারা কিন্তু মানুষকে আসলে আইডেন্টিফাই করা যায়। তো এক্ষেত্রে আসলে তিনি কি করবেন সেটা আমার প্রশ্ন রয়ে গেল। তাছাড়া মাননীয় স্পিকার আজকে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি সেটা হলো শারীরিক গঠন এবং অন্যান্য সরকারি চ্যানেল থেকে যদি আমরা আসলে যদি জিনিসটা আমরা প্রচার করে থাকি। মাননীয় স্পিকার দেখুন আজকে যদি বিটিভি দ্বারা যদি শুধুমাত্র এই বিচার কার্যক্রমটা যদি প্রকাশ করা হয়ে থাকে তাহলে অন্যান্য চ্যানেলগুলো যদি এই বিচার কার্যক্রম প্রকাশ নাও করতে পারে তাহলে কিন্তু বিটিভির মধ্যেই এই বিচার কার্যক্রমটার একটা সূক্ষ্ম একটা রেকর্ড থেকে যাবে। এই সূক্ষ্ম একটা রেকর্ড থাকার মাধ্যমে যদি অন্যান্য চ্যানেলগুলো এই বিষয়টাকে যদি ঘুরিয়ে পেঁচিয়ে অন্যান্য মানে জনগণের সামনে যদি প্রকাশ করে
তাহলে সেক্ষেত্রে তারা কি করতে পারবে সেটা আমার প্রশ্ন রয়ে গেল। আজকে যদি কোনো মানুষকে আমরা বিচার কার্যক্রমের কাঠগড়া যদি দাঁড়ায় এবং তাকে যদি সেই পর্যায়ে যদি আমরা প্রকাশ করি যে না সে আসলে কি অপরাধ করেছে, এবং যদি এই বিষয়টা যদি আমরা সকলের সামনে যদি উপস্থাপন করি, তাহলে আসলে কি দিন শেষে প্রমাণ করা যাবে। উদাহরণস্বরূপ আমি যদি একটা ধর্ষিত একটা মেয়ের ঘটনা যদি আমি সকলের সামনে তুলে ধরি, তাহলে যে একজন মেয়ে ধর্ষিত, যার সাথে এরকম একটা খারাপ কাজ করা হয়েছে, সে আসলে সমাজে সকলের সামনে কিভাবে নিজের চেহারা প্রকাশ করবে, সে আসলে কিভাবে বুঝাবে যে না আমি অনিরাপদ, আমি কিভাবে আমার জাস্টিসটা অবটেইন করবো মানুষের কাছ থেকে। তাছাড়া মাননীয় স্পিকার, সেই ব্যক্তিটা এবং সেই মেয়েটা যদি আসলেই যদি তার নিজস্ব ন্যায় বিচার যদি পেয়েও থাকে, তাহলে সমাজকে আদতেও তাকে গ্রহণযোগ্যতা দিবে, কিংবা সেই সমাজে কি আসলে কি সেই মেয়েটার বিবাহ হবে, সেটা আমার প্রশ্ন রয়ে গেল মাননীয় স্পিকার। তাছাড়া মাননীয় স্পিকার, আজকে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হলো আজকে যদি মানুষের সকলের সামনে যদি গণমাধ্যমে একটা বিচার কার্যক্রম প্রকাশ করা হয়, তাহলে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে না যিনি বিচারক থাকবেন, যিনি লয়ার থাকবেন এবং যারা সাক্ষী থাকবেন, তারা সকলে কিন্তু জনগণের আন্ডারে কিন্তু এটা পড়তে, অর্থাৎ তাদের মধ্যে যে জিনিসটা দেখা যাবে সেটা হলো সোশ্যাল অকারেন্স। অর্থাৎ আমরা যদি দেখতে পারি যে না সেখানে সমাজের মানুষেরও মতামতটা কিন্তু প্রাধান্য পাবে, সমাজের মানুষের মতামত যদি প্রাধান্য পায়, তাহলে কিন্তু সেইখানে সেই জিনিসটা এরকমভাবে প্রকাশ করা হবে যে না সমাজের মানুষের মুখে যখন একজন বিচারক পড়বেন, তখন কিন্তু আসলে তিনি তার মুখের ভাষা হারিয়ে ফেলবেন এবং তিনি কিন্তু তার নিরপেক্ষতাটা তখন কিন্তু আর বজায় রাখতে পারবেন না। উদাহরণস্বরূপ এখন এই পর্যায়ে যদি আমরা আওয়ামী লীগ সরকারের আমলের যদি কোনো সরকারকে এখন আমরা যদি তুলে এনে বিচার কার্যক্রমের সামনে যদি বসাই এবং তাকে যদি যাবজ্জীবন যদি কারাদণ্ড দেওয়া হয়ে থাকে, তাহলে আসলে তাকে যদি ফাঁসির বদলে যদি জীবনযাপন কারাদণ্ড হয়ে থাকে, তাহলে এই বিচার কার্যক্রমটা আসলে কি করা হবে সেটা আমার প্রশ্ন রয়ে গেল। তাই মাননীয় স্পিকার, আজকে আমরা শুধুমাত্র এই দাবি জানিয়ে রাখতে চাই যে না আমরা বিচার কার্যক্রম প্রকাশ করবো, কিন্তু শুধুমাত্র আমরা ফলাফলটি প্রকাশ করবো, আমরা বিচার কার্যক্রম সম্পূর্ণটি প্রকাশ করবো না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। বিরোধী দলীয় উপনেতাকে তিনি সংসদে বেশ কিছু যুক্তি তুলে এনেছেন। ধর্ষণের মতো ঘটনাগুলো মানবতা বিরোধী অপরাধ, তো এই ধরনের বিষয়গুলো খুবই প্রাসঙ্গিক হিসেবে এসে থাকে। এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে ভিকটিম যিনি, তিনি কি আরও বড় শাস্তির মুখোমুখি হন কিনা গণমাধ্যমে এই ধরনের বিচারিক প্রক্রিয়া প্রচার করার মধ্য দিয়ে, সেই প্রশ্নের কথা তিনি উল্লেখ করেছেন এবং পরবর্তীতে সমাজে তার বিয়ে বা অন্যান্য সামাজিক জীবনে কতটা প্রভাব পড়বে সেই প্রসঙ্গও তিনি টেনে এনেছেন। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব সরকার দলের সংসদ সদস্যের কাছ থেকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই তাদের পিএম বলে গেছে লাইভ টেলিকাস্টের কথা। দেখেন মাননীয় স্পিকার, আমরা কিন্তু আমার ডিপিএম এসে টোটালি ক্লিয়ার করে দিয়ে গেছে যে হচ্ছে লাইভ টেলিকাস্ট বলতে আমরা হচ্ছে একটি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাব। আমরা যখন একটি প্রক্রিয়া শুরু করব, তখন এই প্রক্রিয়াটা কিন্তু ডিরেক্টলি আমরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে শুরু করব না, একটা ব্যবস্থাপনার মাধ্যমে যাবে, একটা নীতির মধ্য দিয়ে যাবে এবং ওই নীতির মাধ্যমে যাওয়ার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম সলভ হবে এবং এই তারা যে সমস্যাগুলো দেখিয়ে গেছে, এই সবকটা সমস্যাগুলোই ওই ব্যবস্থাপনার মাধ্যমেই সলভ হয়ে আসবে। তারপর হচ্ছে তারা হচ্ছে লাইভ টেলিকাস্টের কথা বলে গেছে এবং তারাই আবার তাদের ডিপিএম এসে বলে গেছে ঘুরিয়ে পেঁচিয়ে যদি তথ্য প্রকাশ করা হয় তাহলে কি হবে। তার পিএম এসে বলে গেছে যে লাইভ টেলিকাস্টের কথা এবং ডিপিএম এসে বলে গেছে ঘুরিয়ে পেঁচিয়ে তথ্য প্রকাশ করলে কি হবে। আমার দল থেকে টোটালি ক্লিয়ার ছিল যে লাইভ টেলিকাস্ট করলে আমরা কীভাবে প্রচারটা করব এবং লাইভ টেলিকাস্ট যেহেতু হবে সেহেতু কোনো ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে তথ্য প্রকাশ করার কোনো চান্সেসই আসছে না এই ক্ষেত্রে। তারপর দেখেন মাননীয় স্পিকার, স্বচ্ছতার কথা। তারা হচ্ছে আমাদের একটা বিষয় ধরতে পেরেছে, আমাদের একটা আর্গুমেন্টে ধরতে পেরেছে স্বচ্ছতা। আমরা কিন্তু স্বচ্ছতা ছাড়াও আমাদের অনেকগুলো আর্গুমেন্ট ছিল এবং এই আর্গুমেন্টের ডিপে যে আমরা দেখিয়ে এসেছি কেন তাদের ওয়ার্ল্ড থেকে আমাদের ওয়ার্ল্ড বেটার। তাদের ডিপিএম এসে পুরো সময়টা জুড়ে হচ্ছে আমাদের ব্রেকগুলো দিয়ে গেছে, আমাদের সবগুলো কাউন্টার আর্গুমেন্ট দিয়ে গেছে যেগুলো একটারও প্রপার মেকানিজম নাই এবং তাদের পক্ষে প্রপার মেকানিজম দেখিয়ে যেতে পারেনি এবং যার ফলে তাদের কোনো যুক্তি এই হাউসে স্ট্যাবলিশ হতে পারে না মাননীয় স্পিকার। তারপর দেখেন মাননীয় স্পিকার, অপরাধীরা সতর্ক হওয়ার যে বিষয়টি তাদের পিএম কর্তৃক উত্থাপিত হয়েছে, অপরাধীরা সতর্ক কোন ক্ষেত্রে হবে, আমরা কিন্তু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাব এবং আমরা কিন্তু সব ক্ষেত্রে সবগুলো কেসের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রক্রিয়াটি আদালতের যে বিচার কার্যের প্রক্রিয়াটি আমরা কিন্তু সবগুলো কেসের ক্ষেত্রে প্রকাশ করব না এবং যে এমন এক্সেপশনাল কেসের ক্ষেত্রে আমরা প্রকাশ করব যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে মানুষের জন্য ভালো এবং দৃষ্টান্তস্বরূপ শাস্তির মাধ্যমে আমরা দেখিয়ে দিয়ে যাব যে কেন হচ্ছে অন্যান্য অপরাধীরা হচ্ছে এই সকল জিনিস থেকে দূরে থাকবে। তারপর হচ্ছে তাদের ডিপিএম এসে বলে গেল মাফিয়ার কথা। মাফিয়া দেখেন মাননীয় স্পিকার, আজকে এই বিতর্কটি হচ্ছে বাংলাদেশের সংসদে এবং বাংলাদেশের সংসদে হচ্ছে মাফিয়া অথবা গ্যাংস্টার যারা আছে তাদেরকে ডিরেক্টলি ক্রস ফায়ার দেওয়ার নির্দেশ পর্যন্ত দিয়ে থাকে আমাদের সরকার। সেই তো মাফিয়ার কোনো বিষয়টি বাংলাদেশের সংসদে গৃহীত কোনোদিনই হয় না। এটা তাদের এই ব্রেকটি অথবা তাদের এই যুক্তিটি কোনোভাবেই এই সংসদে স্ট্যাবলিশ হয় না। তারপর দেখেন মাননীয় স্পিকার,
তারা হচ্ছে সাইদি হত্যা মামলার বিষয়টি বলে গেল সেটা নাকি আওয়ামী লীগ সরকার আমলে হয়েছিল। আচ্ছা মাননীয় স্পিকার দেখেন, আওয়ামী লীগ সরকার আমলটি কিন্তু বর্তমান সময় থেকে খুব বেশি দূরে না, এবং আমাদের আওয়ামী লীগ সরকার যেহেতু করতে পেরেছে, পরবর্তী সরকার যে করবে না এই বিষয়টি তার কোনো গ্যারান্টি কিন্তু তারা দিতে পারছে না। পরবর্তী সরকার এসেও এই বিষয়টি করতে পারে, এরকম এই সাইদি হত্যা মামলার মতো বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে পরবর্তী সরকারের আমলেও, এর কোনো গ্যারান্টি কিন্তু কোনো মানুষই দিতে পারবে না। তারপর দেখেন মাননীয় স্পিকার, তারা হচ্ছে সাক্ষী সুরক্ষার কথাটি বলেছে, যেটাও আমার ডিপিএম দ্বারা ক্লিয়ার হয়ে গেছে যে সাক্ষীর সুরক্ষা আমরা কীভাবে নিশ্চিত করব। তারপর মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ হয়, কিন্তু আমরা কিন্তু এই সব কেসের ক্ষেত্রে কিন্তু প্রকাশ করব না যে আমরা যেগুলো মানুষ আবেগপ্রবণ হয়ে কোনো মব জাস্টিসের দিকে এগিয়ে যাবে, এরকম কোনো কেসের ক্ষেত্রে আমরা কিন্তু বিষয়গুলো প্রকাশ করব না। আমরা এক্সেপশনাল, আমরা বলেই গেছে, আমার ডিপিএম আমার পিএম এসে বলেই গেছে বারবার, আমরা এক্সেপশনাল কেসের ক্ষেত্রে আমরা বিষয়গুলো প্রকাশ করব। এই কারণে এখানে কোনোভাবেই আবেগপ্রবণ বিষয়টি আসছে না। ইন হোল সামারি তাদের কোনো বিষয়টি এই হাউস এস্টাবলিশ হয় না, এবং আমাদের প্রতিটা যুক্তি হাউস এস্টাবলিশ হওয়ার গ্রহণযোগ্যতা রাখে। তারপর মাননীয় স্পিকার দেখেন, আমরা কিভাবে গণহত্যা অথবা বিভিন্ন ধরনের যুদ্ধাপরাধ সংবলিত কার্যক্রম, মানবতা বিরোধী কার্যক্রম কীভাবে মিডিয়ার প্রকাশের মাধ্যমে কীভাবে একটু দৃষ্টান্তমূলক শাস্তি প্রচার হয়, সেটা আমি একটা ঘটনার মাধ্যমে তুলে দিতে চাচ্ছি। দেখেন মাননীয় স্পিকার, নুরেমবার্গের ট্রায়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে নাৎসি জার্মানির যুদ্ধাপরাধীদের বিচার নুরেমবার্গের ট্রায়ালে অনুষ্ঠিত হয়। এটি ছিল ইতিহাসের প্রথমবার যখন আদালতের কার্যক্রম গণমাধ্যমে সরাসরি প্রকাশ করা হয়েছে। এর ফলে বিচার প্রক্রিয়া এবং অপরাধীদের বিচারিক কার্যক্রমের সরাসরি জনসমক্ষে প্রকাশ পায় এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী উদাহরণ তৈরি হয়। এই গেল মাননীয় স্পিকার বিশ্বব্যাপী একটি উদাহরণ। দেখেন মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশের একটি উদাহরণ দেখি। আমাদের কিছুদিন আগে যখন জুলাই বিপ্লব চলছিল, তখন 17 বছর বয়সী ঢাকা কলেজের শিক্ষার্থী ফাইয়াজকে যখন রিমান্ডের নির্দেশ দেয় আদালত, তখন গণসচেতনতার মাধ্যমে মানুষের আওয়াজ তোলার মাধ্যমে ফাইয়াজকে রিমান্ড থেকে মুক্তি দিতে বাধ্য করে। এরই মাধ্যমে দেখা যায় যে এরকম যেহেতু একটি রিমান্ড থেকে মুক্তি দিতে পারছে, সেই তো আমরা বুঝতেই পারছি যখন বিচারিক কার্যক্রমগুলো আমরা সরাসরি দৃষ্টান্তমূলকভাবে প্রচার করার চেষ্টা করব, তখন একটি দেশের কতটা উন্নতি সাধন হবে, এর ফলে বুঝতে পারছি যে আমাদের দেশের কতটা উন্নতি সাধন হতে পারে। তাই এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার জোর দাবি জানিয়ে আমি বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। একটি সরকার যদি ফ্যাসিস্ট চরিত্র ধারণ করে, তখন এই সমস্ত বিচারিক প্রক্রিয়াগুলোর স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে কি ব্যবস্থা হতে পারে। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো। গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা মাননীয় সংসদ সদস্য বিরোধী দল। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই সংসদে যে প্রস্তাব উত্থাপিত হয়েছে তা হলো, এই সংসদ সকল মানবাধিকার বিরোধী যুদ্ধাপরাধ, জুলাই গণহত্যা ইত্যাদি অপরাধের বিচারিক কার্যক্রম আদালত হতে সরাসরি গণমাধ্যমে প্রচার করার সমর্থন করে। আমরা এর বিপক্ষে অবস্থান করছি, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে না, আমরা গণমাধ্যমে প্রচার করার সমর্থন করব না। মাননীয় স্পিকার, প্রথমে আমার প্রতিপক্ষ দলের কিছু যুক্তি ভাগিয়ে দিতে চাই। মাননীয় স্পিকার, তাদের প্রধানমন্ত্রী এসে বলে গেলেন যে সবসময় বিচার কার্যক্রমে সবার মতামত নেওয়া হয় না। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, হ্যাঁ এটা ঠিক যে সবসময় বিচার কার্যক্রমে সবার মতামত নেওয়া হয় না। এটা কেন নেওয়া হয় না? হয়তোবা সময়ের অভাবের কারণে, হয়তোবা বিচারিক কার্যক্রমের সময়টা একটু কম থাকে, কিন্তু এটা যে সব সময় এমন হয় তা কিন্তু না। অনেক সময় কিন্তু প্রায় সকলেরই মতামত নেওয়া হয়। আর আমার একটি প্রশ্ন রয়ে গেল আমার প্রতিপক্ষ দলের প্রতি। প্রশ্নটি হলো, আচ্ছা আপনারা যখন গণমাধ্যমে এই বিষয়টি প্রচার করবেন, গণমাধ্যমে যখন আপনারা বিচারিক কার্যক্রমটি দেখাবেন, তখন আপনারা কিভাবে এটা নিশ্চিত করবেন যে তখন সকল মানুষের মতামত নেওয়া হবে? তারা বলে গেলেন যে গণমাধ্যমের সাহায্যে নাকি তারা ন্যায় বিচার দিবে। মাননীয় স্পিকার দেখুন, আমাদের কিন্তু গণমাধ্যমের সাহায্যে যদি আমরা মানবাধিকার বিরোধীকে ন্যায় বিচার দিতে চাই, এতে কিন্তু আমাদের নিজেরই মানবাধিকার লঙ্ঘন হয়। কিভাবে? অনেক সময় দেখা যায় যে একজন মানুষ যে কিনা আসলে নিরাপরাধ, যে কিনা আসলে কোনো শাস্তিযোগ্য পার্সন না, কিন্তু তাকে যখন আদালতে তোলা হয়, যখন এই জিনিসটি গণমাধ্যমে প্রচার করা হয়, হয়তোবা তার সমাজ তাকে খারাপভাবে দেখতে পারে, হয়তোবা তার কোনো দোষ নেই, অথচ সে শাস্তি পেয়েছে, তখন সমাজ তাকে চেনে খুবই খারাপ একজন মানুষ হিসেবে, তখন কিন্তু তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মাননীয় স্পিকার, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তাদের ওয়ার্ল্ড থেকে আমাদের ওয়ার্ল্ডটা বেটার, কারণ আমাদের ওয়ার্ল্ডে মানবাধিকার বিরোধী ন্যায় বিচার হচ্ছে, কিন্তু কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, কিন্তু তাদের ওয়ার্ল্ডে মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। মাননীয় স্পিকার, তাদের ডিপিএম এসে বলে গিয়েছেন তারা নাকি সাক্ষীর চেহারা ব্লার করবে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, একজন মানুষ, এখন কিন্তু এটা অনেক আধুনিক যুগ, বর্তমানে অনেক বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, আমরা কিন্তু একটি অ্যাপসের মাধ্যমেই মানুষের
পারি। আর একজন মানুষের শারীরিক গঠন তার ভয়েস টোনের মাধ্যমে কিন্তু আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে মাননীয় স্পিকার তাদের ওয়ার্ল্ড থেকে আমাদের ওয়ার্ল্ডটা বেটার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, তারা শুধুমাত্র বিটিভিকে গণমাধ্যম হিসেবে চিহ্নিত করেছে। তারা বলেছেন যে বিটিভিকে গণমাধ্যম হিসেবে তারা দেখাবে। আমরা কিন্তু জানি ফ্যাসিস্ট সরকারের আমলে বিটিভি ছিল একটি করাপ্টেড সিচুয়েশনের মধ্যে দিয়ে যেত, তারা সরকারের কথা শুনতো। এখন এখানে যদি এমন একটি বিচার আদালতে যদি এমন একটি বিচার কার্যক্রম হচ্ছে যেখানে কিনা সরকার রিলেটেড কোনো বিচার কার্যক্রম হচ্ছে, সেখানে কিন্তু সরকার যাকে চায় সেখানে কিন্তু সেই জিতবে। এটা বিটিভিতে গণমাধ্যমে প্রচার করার মাধ্যমে আপনাদের ওয়ার্ল্ডে আমরা কি, আমাদের দেশের মানুষজন কি উপকার পাবে, কিভাবে উপকৃত হবে, এই প্রশ্নটি আমার রয়ে গেল। তারা বললেন যে আমাদের সমাজ ব্যবস্থায় নাকি ধর্ষণ মামলা হওয়ার ফলে কোনো মেয়ের সমস্যা হবে না। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমরা যদি এটাকে বাংলাদেশের সংসদ হিসেবে ধরি, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে দোষটা যদি ছেলেদেরও হয় তাও সেখানে মেয়েকে দোষী করা হবে। সেখানে বলা হবে যে ধর্ষিত হয়েছে সেই দোষী, যে ধর্ষণ করেছে তাকে কখনোই বাংলাদেশের মানুষ ধর্ষিতা হিসেবে চিহ্নিত করে না। মাননীয় স্পিকার দেখেন, তারা বলে গিয়েছেন যে তারা নাকি লাইভ টেলিকাস্টের মাধ্যমে ব্যবস্থাপনা করবে। দেখুন মাননীয় স্পিকার, আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তাদের হুইপের সাথে তাদের পিএম এবং ডিপিএমের কোনো মিল নেই। তাদের পিএম বলেছেন যে আমরা সকল মানবাধিকার বিরোধী মামলা আমরা দেখাবো, কিন্তু তাদের যে হুইপ সে এসে বলেছে আমরা শুধুমাত্র কিছু নির্দিষ্ট মামলা দেখাবো। এখানে কিন্তু আমরা তাদের মধ্যে একটি ক্ল্যাশিং পয়েন্ট দেখতে পাচ্ছি। তারা বলে গেলেন যে আমার ডিএলও এসে নাকি বলে গিয়েছেন আমরা ঘুরিয়ে পেঁচিয়ে তথ্য প্রচার করবো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে তারা কিভাবে এটা বলতে পারে যে আমার ডিপিএম এসে নাকি লাইভ টেলিকাস্টের বিপরীতে এই কথাটা বলেছে? না, আমরা বলেছি যে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে তথ্য প্রচার করব। এখন দেখে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে তথ্য প্রচার করব কিভাবে, যখন বিটিভিতে আপনারা একটি বিচারিক কার্যক্রম সরাসরি প্রচার করবেন তখন যে তারা একটি নির্দিষ্ট তথ্য, যে তথ্যটি সঠিক তারা যে সেই তথ্যটি প্রচার করবে তা কিন্তু নয়। আপনারা কোন ব্যবস্থাপনা নেবেন সেটা আমাকে না বলে যাওয়ার কারণে যদি আমি ধরে নেই যে আপনারা এখানে এমন একটি ব্যবস্থাপনা নেবেন যেখানে কিনা লাইভলি সব কিছু টেলিকাস্ট করা হবে, তখন কিন্তু বিটিভিতে আপনি হাজার সম্প্রচার করেন, আপনি যেখানেই সম্প্রচার করেন না কেন আপনার বিচারিক কার্যক্রমটা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে তথ্য উপস্থাপনের মাধ্যমে করা যেতে পারে। এর কারণে কিন্তু এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না। মাননীয় স্পিকার দেখেন, তারা বললেন আমরা নাকি কোনো সলিউশন দেখাইনি। তারা সলিউশন দেখিয়েছেন যে তারা গণমাধ্যমে প্রচার করবেন। মাননীয় স্পিকার, আমরা সলিউশন দেখিয়েছি। আমরা দেখিয়েছি যে আমরা পুরো বিচার কার্যক্রমটাকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করব না, বরং আমরা শুধুমাত্র বিচার কার্যক্রমের ফলাফলটা গণমাধ্যমে উপস্থাপন করব। তাদের পিএম বলেনি যে শুধুমাত্র যে অপরাধের বিচার কার্যক্রমটা উপস্থাপন করলে মানুষের জন্য ভালো, জনগণের জন্য ভালো, তারা সেটি উপস্থাপন করবে। তারা বলেছেন যে তারা সকল জিনিস উপস্থাপন করবে। এর মাধ্যমে কিন্তু তাদের মধ্যে একটি ক্ল্যাশিং পয়েন্ট দেখা যায়। তাই আমি বলতে চাই আজকে এই সংসদে যেন এই প্রস্তাবটি গৃহীত না হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এর মধ্য দিয়ে শেষ হলো গঠনমূলক পর্বের বিতর্ক। এই পর্যায়ে আমরা যুক্তিখণ্ডন পর্বে প্রবেশ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান মঞ্চে আমায় আবারও কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার দেখুন, আজকে আমাদের বক্তব্যের বিষয়টা আমরা বারবার আজকে ক্লিয়ার করে গিয়েছি যে না, আজকে আমরা যে কোনো বিচার কার্যক্রমটি আমরা অনলাইনে কিংবা কোনো গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রকাশ করব না। আমরা শুধুমাত্র যে ফলাফলটি রয়েছে সেই ফলাফলটি আমরা শুধুমাত্র প্রকাশ করব। এর মাধ্যমে আসলে কী কী সুবিধা আমাদের থাকতে পারে সেটা কিন্তু আমরা দেখেই গেছি। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের যে সরকারি দল রয়েছে, সরকারি দল কিন্তু শুধুমাত্র বলে গেলেন যে না আমরা বিভিন্ন রকমের ব্যবস্থা নিব, কিন্তু তারা কিন্তু একটাও ব্যবস্থা দেখিয়ে দিতে পারেন না যে না তারা আসলে কীভাবে ব্যবস্থা নেবে এবং তারা কীভাবে আসলে জিনিসটাকে বাস্তবায়িত করবে সেটা কিন্তু তারা আজকে দেখিয়ে যেতে পারেনি। তাছাড়া মাননীয় স্পিকার, আজকে আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি সেটা হলো তারা কিন্তু আমাদের একটা প্রশ্নের উত্তর দেয়নি। সেটা হলো আজকে যদি আমার সমাজের আমার কোনো বোন, আমার কোনো মা কিংবা আমার অন্য কোনো পেটের যদি বোন যদি আজকে ধর্ষিত হয় এবং সমাজে যদি তার বিচার কার্যক্রমটা যদি শুধুমাত্র গণমাধ্যমে যদি প্রকাশ করা হয়, তাহলে সমাজের মধ্যে আদৌ তার কতটা গ্রহণযোগ্যতা থাকবে সেই বিষয়টি কিন্তু তিনি কোনো উত্তর দিয়ে যেতে পারেননি। আমি আশা করবো সেই জিনিসটি উত্তর দিয়ে যাবেন। তাছাড়া মাননীয় স্পিকার, আমরা আরেকটা জিনিস খেয়াল করবো, সেটা হলো আজকে আমার সরকারি দল আরেকটা জিনিস বলে গেছে না আজকে তারা শুধুমাত্র নির্দিষ্ট কিছু জিনিসের বিষয়গুলো উপস্থাপন করবেন। এখানে কিন্তু আসলে বোঝাচ্ছে না কেন আজকে আমরা এই বিতর্কটি জিতার সুযোগ রাখি। আজকে আমরা দেখলাম যে না, সরকারি দলের প্রথম বক্তা বলে গেলেন যে না আমরা সকল প্রকার বিচার কার্যক্রম আমরা গণমাধ্যমে প্রচার করব। অন্যদিকে সরকারি দলের তৃতীয় বক্তা বলে গেলেন যে না আমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু জিনিসগুলোকে আমরা গণমাধ্যমে প্রচার করব। এক্ষেত্রে কিন্তু তাদের সাংঘর্ষিক যে বক্তব্যটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ পায়। তাছাড়া মাননীয় স্পিকার, আজকে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হলো আজকে যদি কোনো বিচার কার্যক্রম অনলাইনে কিংবা অন্য কোনো
গণমাধ্যমে যদি প্রকাশ করা হয় তাহলে আসামিদের কতটা আসলে ক্ষতি হতে পারে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে ভেবে রাখতে হবে। আসামিরও কিন্তু কিছু কিছু অধিকার রয়েছে। এখন একজন আসামিকে যদি আমরা গণমাধ্যমে সকলের সামনে প্রচার করি এবং এখন আসামির যদি বিভিন্ন রকমের খারাপ কাজ গণমাধ্যমে প্রচার করে তাকে সকল মানুষের সামনে যদি তাকে প্রকাশ করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা সবাই জানি কিন্তু মব জাস্টিস বলতে একটা জিনিস রয়েছে। মব জাস্টিসের ক্ষেত্রে সেই মানুষটির যদি বিভিন্ন রকমের কথাবার্তা যদি মানুষ জেনে যায় তাহলে কিন্তু আসলে তাকে আইনের আওতায় আনা হবে না, তাকে মানুষ পিটিয়ে মেরে ফেলবে। এর বিভিন্ন রকমের উদাহরণ কিন্তু আমরা গত বছরগুলোতে এবং আমরা চলতি বছরগুলোতে কিন্তু আমরা দেখেছি। সেই বিষয়টা কিন্তু অবশ্যই উত্তর দিয়ে যাবেন। তাছাড়া মাননীয় স্পিকার, আজকে আমরা আরেকটা জিনিস খেয়াল করবো, সেটা হলো আজকে যদি আমরা শুধুমাত্র বিচার কার্যক্রমে যদি ফলাফল যদি আমরা প্রকাশ করি তাহলে কিন্তু যে জিনিসটা দেখা যাবে না আমার বিচার কার্যক্রমটি হয়েছে, আমার বিচার কার্যক্রমটি সূক্ষ্মভাবে হয়েছে এবং ফলাফলটা আমি মানুষকে জানাতে পারছি এবং তাদের বিচার কার্যক্রমটা আসলে আমাদের বিচার কার্যক্রমটা কী ভিত্তিক এবং কোন ছড়িয়া ভিত্তিক আসলে সেই জিনিসটা কিন্তু আমরা মানুষদেরকে সামনে উপস্থাপন করতে পারছি। এক্ষেত্রে অতিরিক্ত তথ্য আমাকে উপস্থাপন করা লাগছে না এবং মানুষের সামনে আমি মানুষের যে যথার্থ যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমরা দেখে যেতে পারবো। তাছাড়া মাননীয় স্পিকার, আজকে সরকারি দল কিন্তু তথ্যের কোনো বিশ্লেষণ করে যেতে পারে নাই, সেটাও কিন্তু আজকে আমাদের বিতর্কটি জিতা আরেকটা মূল ধাপ। তাছাড়া মাননীয় স্পিকার, আজকে শুধুমাত্র আমরা একটা জিনিস বলে বিতর্ক থেকে আজকে মঞ্চ থেকে বিদায় নিই, সেটা হলো আজকের সংসদে এই বিষয়টি যেন কোনোভাবেই গ্রহণযোগ্যতা না পায়, সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা আজকের এই ছায়া অধিবেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে সংসদে প্রধানমন্ত্রী পরিবর্তে মাননীয় মন্ত্রী যুক্তি খণ্ডন করবেন এবং সংসদের সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন। স্পিকার বক্তব্য প্রদানের পুনঃ সুযোগ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যখন ডিপিএম হিসেবে বক্তব্য প্রদান করছিলাম তখন খুব ভালোভাবে আমরা ব্যবস্থাপনা দেখিয়েছি, আমরা ফেস ব্লার সহ বিভিন্ন ব্যবস্থাপনা উল্লেখ করেছি। আমরা একটি নীতিমালা প্রণয়ন করছি, সেই নীতিমালা প্রণয়ন করবে এবং ব্যবস্থাপনা হবে না সেটা একটি ভুল ধারণার মধ্যে সে প্রকাশ পাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা আসলে দেখিয়ে যাচ্ছি যে একটা ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে এবং এই দৃষ্টান্তমূলক শাস্তি যখন সবাই দেখবে তখন হচ্ছে আমরা একটা সোসাইটির মধ্যে যে ক্রিমিনাল যে আছে তারা হচ্ছে এই সংখ্যাটা কমে যাবে। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা হচ্ছে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমাদের বাংলাদেশের মধ্যে জবাবদিহিতা স্বচ্ছতা এমনভাবে বাড়বে যে যেন কোনো মানুষ বলতে না পারে আদালতে বিচার কার্যক্রম কমে যাচ্ছে। ঠিক তখন মাননীয় স্পিকার তারাই এসে আসলে বলা যায় যে মব জাস্টিস আসলে বাড়বে। তখন আমরা বলছি যে আসলে মব জাস্টিস কখনোই বাড়বে না, মব জাস্টিস কমবে, কারণ আমরা এখানে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করছি। ঠিক যেমন ঘটনাগুলো ঘটে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সৌদি আরব বা এই সকল দেশগুলোতে দেখা যায় তাদের হচ্ছে সর্বোচ্চ যে সকল শাস্তি রয়েছে, যেমন কি রজম, যেমন কি পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা, এই সকল বিভিন্ন কার্যক্রমগুলোর কারণে কিন্তু দেখা যায় যে আসলে আমরা যদি জরিপ গণনা করি তাহলে হচ্ছে এই সকল কার্যক্রমগুলোর কারণে সেই সকল দেশে অপরাধের হার না বললেই হয় না বললেই চলে। তাই মাননীয় স্পিকার, আমরা হচ্ছে এই কার্যক্রমগুলো যদি আমরা সকল মানুষের সামনে উপস্থাপন করি তখন আসলে বিষয়গুলো বুঝতে এটা মাননীয় স্পিকার কোয়েশ্চেন করেছে, আসলে কোয়েশ্চেন তারা করেছে সকল মানুষের মতামত কীভাবে নেবেন। আমরা তো কখনোই আসলে বলে যাইনি যে সকল মানুষের আমরা মতামত নিয়ে বিচার কার্যক্রম করবো। আমরা এখানে বলে যাচ্ছি যে সকল মানুষের রাইটস আছে এই বিচার কার্যক্রমটা দেখার, কারণ হচ্ছে সে জাতির বিরোধী। এটা হচ্ছে সম্পূর্ণ অযৌক্তিক এবং রিয়েল লাইফে কখনো এই ধরনের কথাবার্তা ওয়ার্ক আপ করে না যে আপনি এসে বলবেন যে আদালতে সবাই সাক্ষী দিবে। মাননীয় স্পিকার, তারা যখন আসলে ব্যবস্থাপনার বিষয়গুলো দেখিয়ে যায় যে ব্যবস্থাপনা কখনো এই সকল ব্যবস্থাপনা আপনার ঘটবে না আপনি কীভাবে নিশ্চয়তা দিয়ে যান, তখন মাননীয় স্পিকার একটা উদাহরণ দিতে হয়। আপনি চালাবেন রোলস রয়েসের গাড়ি, কিন্তু আপনি যাত্রাবাড়ির গুলিস্তানের আপনি একটি চুড়াই মার্কেটের আপনি তেল ইউজ করবেন, সেটা তো হবে না। ঠিক এই বিষয়টা মাননীয় স্পিকার আমরা বুঝিয়ে যাচ্ছি যে আসলে আমরা যখন ব্যবস্থাপনা দেবো, নীতিমালা দেবো, সেই ব্যবস্থাপনা এবং নীতিমালাটা সেরকমই হবে যেটা হচ্ছে পিএম ডিপিএম থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা বিতর্কের মধ্যে ছিল। এরপর মাননীয় স্পিকার, প্রশ্নটা আসে এরকম হয়ে দাঁড়ায় যেটা হচ্ছে আগে সরকার ব্যবস্থা এই কাজটা করছে এবং বর্তমান সরকার ব্যবস্থা যিনি আসবেন তিনি এই ধরনের ঘটনাগুলো ঘটাবেন না, এটা কতটুকু প্রুফ আছে? এই ধরনের কোয়েশ্চেনটাকে আসলে বিতর্কগুলো দাঁড়িয়ে যায় তখন মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, এগুলো উত্তর কিন্তু আসলে তাদের কাছে নেই, কারণ রিয়েল লাইফে আসলে এগুলাই ঘটে। নতুন নীতিমালা প্রদান করলে যে ধরনের ঘটনাগুলো, তাই মাননীয় স্পিকার হোল ডিবেটাতে বলা যায় যে আসলে তাদের যে সকল যুক্তিগুলো দেখাচ্ছে সেই যুক্তিগুলো আসলে কোনো এস্টাবলিশ হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।